ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ২৬ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত পর্বে কয়েকটি এলিমেন্ট ডাইনামিক করছিলাম। আজকে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, কারণ আমাদের ডাইনামিক করার ক্ষেত্রে কিছু আইডিয়া আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। কেমন আইডিয়া? যে কোন জিনিসগুলো কোথা থেকে আনলে আমাদের জন্য লজিক্যাল হবে, এমনই। তো প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে যে আলোচনাটুকু আজকে করতে চাই সেটি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করতে হবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেটিং আছে। হ্যাঁ, তো এই রেটিংটা সাধারণত যেভাবে করা হয়, যে এই জায়গায় যে তারকাগুলো আছে, এই তারকাগুলো হচ্ছে আমাদের রেটিং এর উপরে ডিপেন্ড করে এটাও কিন্তু কি হবে, ডাইনামিক হবে। যদি অনেকেই এখানে 5 স্টার রেটিং দেয়, তাহলে এখানে 5 স্টারের সংখ্যা বাড়বে। বাট এখানে যদি 4.8 হয়, সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমাদের এই যে হাফ স্টার, এই সংখ্যাগুলো কিন্তু এখানে আস্তে 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 বাড়বে। যদি কখনো এমন হয় যে 3 স্টার বেশি, সেক্ষেত্রে এখানে যদি 3.8 থাকতো, তাহলে কি হতো? তাহলে দেখা যাচ্ছে যে এই স্টারটা একেবারে ব্ল্যাঙ্ক থাকতো, আর এখানে এইটা হচ্ছে এভাবে আমাদের একেবারে কাভার, এবং এই জায়গাটায় যে স্টার আছে, এই স্টারটা হচ্ছে এই স্টারের মতো এরকম হচ্ছে হাফ, বা হচ্ছে হ্যাঁ, হাফ স্টারের মতো থাকতো। আবার এখানে যদি 3.0 থাকতো, তাহলে এই 3টা হচ্ছে এভাবে কাভার থাকবে, বাকি 2টা হচ্ছে পুরাই ব্ল্যাঙ্ক থাকবে। তো এই যে যে স্টাইলটা আমরা এখানে নিয়েছি, এই স্টাইল দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই টাইপের স্টাইল কিন্তু যথেষ্ট টাফ ডাইনামিক করার জন্য। তো সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু নেস্টেড লুপেরও অনেক সময় প্রয়োজন হতে পারে। তো নেস্টেড লুপ কি? সেটা হতে পারে একটা লুপের ভিতরে আর একটা লুপ, অনেক সময় নাও লাগতে পারে। তো এই জিনিসটা আমাদের জন্য একটু টাফ হবে। কেন টাফ হবে? কারণ আমাদের এই নাম্বারের সাথে এই স্টারগুলোর একটা পরিবর্তন আমাদের কিন্তু কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের আরো কিছু ব্যাপার আলোচনা করব। সেটা হচ্ছে কেমন? যে এই যে যে আমাদের রিভিউটা, এই রিভিউয়ের যে নাম্বারটা, এইটা হচ্ছে আমাদের ইউজারের কাছ থেকে আসবে। তার মানে এই কোর্সের এই রিভিউতে যদি আমরা ক্লিক করি, বা এখানে যদি কোনো আমরা একটা বাটন রাখি যে আপনারা হচ্ছে এখান থেকে রিভিউ দিতে পারেন, এরকম। তো সেক্ষেত্রে এখানে যদি কখনো এরকম বাটন থাকে বা এই রিভিউ এর উপরে যদি ক্লিক করা হয়, তাহলে এই যে নিচে এখানে কোথাও একটা ফর্ম থাকবে। সেই ফর্মের মাধ্যমে দেখা যাচ্ছে যারা ভিজিটর বা স্টুডেন্ট, তারা হচ্ছে এখানে কিছু জিনিস লিখে দিবে, সেই লেখাগুলো এখানে চলে আসবে। আবার অনেক সময় কোর্সের কিছু কমেন্ট থাকে, সেই কমেন্টের মাধ্যমে, দ্যাট মিনস আমি যদি এভাবে বুঝাই, যে এই জায়গায় কোনো একটা ফর্ম রাখা, সেটি এক প্রকার কিন্তু কমেন্ট। তাহলে রিভিউ এবং কমেন্ট এই দুইটা কেউ কেউ একইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করেন, আবার কেউ কেউ আলাদা করেন। তো যেহেতু এটা একটা কোর্স রিলেটেড, মানে একটা কোর্স রিলেটেড মন্তব্য বা কমেন্ট, সেক্ষেত্রে যেহেতু একটা সিঙ্গেল কোর্সের সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে, সো এক্ষেত্রে কমেন্টগুলোকে রিভিউ আকারে চিন্তা করা যায়। তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে চিন্তা করতে পারেন যে এইটার যতগুলো কমেন্ট থাকবে ততগুলো রিভিউ হবে, এরকম চিন্তা করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আরো কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এইখানে একটা ফিল্ডের, কমেন্ট করার জন্য একটা ফিল্ড আমাদের এখানে নতুন করে আনতে হবে। সেই ফিল্ডে কিছু লিখলে, একজন ইউজার যদি লিখে, তাহলে এখানে অন আসবে, এবং সে লেখার সময় এই যে যে স্টার আছে, এই স্টারের অপশনটাও এখানে থাকবে। সে ওইখান থেকে 3 স্টার দিবে নাকি 2 স্টার দিবে,
যেটা দিবে সেটা তার মর্জি। সেই হিসেবে এখান থেকে হচ্ছে ওই ডাটাটা আমাদের এখানে আস্তে 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 আসতে থাকবে। একটা কমেন্টের ডাটা এখানে আসবে এরকম। তো সাধারণত এই টাইপের ব্যাপার-স্যাপার আপনারা প্লাগ-ইন এর মাধ্যমে পাবেন। হ্যাঁ, যে অনেক, অনেক প্লাগ-ইন আছে রিভিউ এর জন্য। তো আপনারা যদি প্লাগ-ইন গুলো খুঁজেন তাহলে সুন্দর করে পাবেন। আর যদি কাস্টম করতে চান তাহলে একটু বেশি কোড করা লাগবে। একটা ফিচারের জন্য একটু বেশি কোড করা লাগবে। আচ্ছা, দ্বিতীয় অপশনে আসি। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্টুডেন্টের সংখ্যা রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বাটনটা, এই বাটনের সাথে এইটার একটা রিলেশন থাকবে। কেমন? এখানে যদি নিউ কেউ এনরোল করে তাহলে এখানে সংখ্যা বাড়বে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আজকে রাতের মধ্যেই ৫০ জন এনরোল করে ফেললো। তাহলে আমি আগামীকালকে সকালে দেখলাম যে এনরোলমেন্টের সংখ্যা হয়ে গেছে হচ্ছে ৩০০। তাহলে আমি কি এখান থেকে এই যে আমাদের কোর্সের সংখ্যা আছে বা সিঙ্গেল কোর্স, ওইখান থেকে কি আমি আস্তে 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 কি এনরোলমেন্টের সংখ্যা বাড়াবো? এটা কি পসিবল? মানে আলটিমেটলি কি এটা পসিবল? পসিবল না। কারণ হচ্ছে একটা সময় দেখা যাচ্ছে কত সময় খেয়াল দিয়ে পারা যেতে পারে। এই জন্য আমরা ওই জিনিসটাকে এখান থেকে ইনপুট করব না। কারণ হচ্ছে ওইটা একটা সিস্টেমেটিক্যালি আসবে। কিভাবে? তার জন্য আমাদের টেবিল তৈরি করতে হবে। সেই টেবিলে আমাদের এই এনরোলমেন্টের যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টদেরকে স্টোর করতে হবে। সেই স্টোর থেকে কতজন ওইখানে বাড়ছে সেইটা নিয়ে এই জায়গায় হচ্ছে দেখাতে হবে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই ফিচারটাকে ডেভেলপ করার জন্য আমাদের কিন্তু নতুন টেবিল ক্রিয়েট করতে হবে। এই নতুন টেবিল বিভিন্নভাবে ক্রিয়েট করা যায়। অধিকাংশ ডেভেলপাররা functions.php ফাইলে কিছু MySQL কোড বলতে পারেন বা কোয়েরি করা বলতে পারেন যে ওইখানে তারা হচ্ছে কিছু MySQL কোড লিখে পুশ করে, যার কারণে ওই নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যায় আমাদের ডেটাবেইজে। সেই টেবিলে ধীরে ধীরে এখান থেকে যত মানুষ বা যত স্টুডেন্ট এখান থেকে এনরোল করবে তত এখানে এনরোল করার সাথে সাথে ডেটাবেইজে গিয়ে সেভ হবে ওই টেবিলে, নির্দিষ্ট টেবিলে। সেই টেবিল থেকে আবার ডাটা এখানে শো করানো হবে কোন জায়গায়? শুধুমাত্র এই যে এই সংখ্যাটুকুতে। তাহলে কি হলো? তাহলে এখানে যখন কেউ এনরোল বাটনে ক্লিক করলো সাথে সাথে এখানে একটা সংখ্যা বেড়ে যাবে। এটা আমাদের যারা ইনস্ট্রাক্টর থাকবেন তাদের ক্ষেত্রে এইটা ম্যানেজ করাটা কঠিন, যার কারণে তারা একটা টেবিল ক্রিয়েট করে সেই টেবিলে এনরোলমেন্টের ইনফরমেশনগুলো সেভ করবে। সেই সেভ করার পর তারপর এখানে তারা শো করবে। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। ডিউরেশনের একটা ব্যাপার আছে। তো ডিউরেশন ২ টাইপের হয়। হ্যাঁ? তো কোর্স ডিউরেশন আর একটা হচ্ছে এখানে দেখুন যে এত আওয়ার্স অন ডিমান্ড ভিডিও। তো এই যে আমরা আওয়ার্সটা দিচ্ছি, এই আওয়ার্সটা হচ্ছে আপনারা চাইলে আপনারা নরমালি ক্যালকুলেশন করে দিতে পারেন। আবার একটা মানে হাই লেভেলের একটা ব্যাপার আছে, সেটা কেমন? দেখা যাচ্ছে যে আমরা এখানে কারিকুলামে আসবো। কারিকুলামে আসার পর এখান থেকে কোর্সে আসবো। এই জায়গায় যে টাইমগুলো আছে, এই যে এইভাবে যে টাইমগুলো আছে, এই টাইমগুলোর উপরে লুপ চালিয়ে এইখান থেকে অটোমেটিক সেই টাইমগুলো নিয়ে একটা টোটাল টাইম আমরা হচ্ছে এই জায়গায় বসাই দিতে পারবো বা ধরাই দিতে পারবো। তো তার জন্য আমাদের যে কোডিংটা, সেই কোডিংটা কিন্তু হিউজ টাইপের একটু বড় হবে। তা আমি আজকে যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো এই জন্য করছি যে আপনাদের যে একটা
থিংকিং, সেই থিংকিংটা এনরিচ হবে। মানে এই টাইপের থিংকিং না থাকলে কিন্তু উল্টাপাল্টা আমরা ডেভেলপ করে ফেলবো, হ্যাঁ? তো এইটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কিভাবে? এমনভাবে কোডিং করতে হবে যে এখানে আমরা লুপ চালাবো, সেই লুপ চালিয়ে যে আহ, ইগুলো এখানে আসবে সেইগুলোকে এখান থেকে ধরে এই জায়গায় হচ্ছে এনে দিতে হবে। এইরকম একটা সিস্টেম হচ্ছে আমাদের এখানে থাকবে। আচ্ছা, তো এরপর কি আছে? আমরা যদি ইনস্ট্রাক্টরে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রাক্টরের একটা নাম আছে। তো এই ইনস্ট্রাক্টর আলটিমেটলি কে হবেন সেটা হচ্ছে আমাদের এখানে একটু বুঝতে হবে। তো ইনস্ট্রাক্টরের নাম, ইনস্ট্রাক্টরের ইমেজ, তারপর হচ্ছে এখানে এটাকে বলা হয় হচ্ছে, আমরা এভাবে বলতে পারি যে পজিশন বলা যেতে পারে, হ্যাঁ? তারপর ডেজিগনেশন বলা যেতে পারে, এইরকম। তো সেম এইখানে যে স্টার গুলো আছে সেটা হচ্ছে এইখানে যেটা অটোমেটিক্যালি সেটা এখান থেকে এখানে দিয়ে দিতে হবে, একেবারে হুবহুটা দিয়ে দিবেন। আর স্টুডেন্টের সংখ্যা, এই এনরোলমেন্ট স্টুডেন্ট এখান থেকে এখানে অটোমেটিক আসবে। আবার কোর্সের সংখ্যা সেটাও আমাদের কোর্সের জন্য আমাদের যে আলাদা আমরা করছি না এখানে, এখানে তো কোর্সের সংখ্যা অবশ্যই পাওয়া যাবে, কতগুলো কোর্স থাকবে। এই কোর্সের সংখ্যা আমরা ক্যালকুলেট করে তারপর হচ্ছে এই জায়গায় দিয়ে দিব। ওইখান থেকে আসবে যে এই নির্দিষ্ট একজন ইনস্ট্রাক্টর, এখানে তো একজন ইনস্ট্রাক্টর সবগুলো কোর্স ক্রিয়েট করছেন। তাহলে এই পুরা ওয়েবসাইটে তো আর একজন ইনস্ট্রাক্টর পুরা কোর্সটা করবেন না। এখানে অনেক ধরনের ইনস্ট্রাক্টর থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই জায়গাটায় তো শুধুমাত্র এই যে নির্দিষ্ট একজন ইনস্ট্রাক্টর তার কোর্সগুলো এখানে আসবে। তো সেক্ষেত্রে আমাদের ওইভাবে কোয়েরি করতে হবে যে এই নির্দিষ্ট ইনস্ট্রাক্টরের কতগুলো কোর্স আছে সেই কোর্সটা এখানে আসবে। হ্যাঁ, এভাবে আমাদের কোয়েরি করে সুন্দর করে ওই নির্দিষ্ট ডাটাটা এখানে আনতে হবে। তার মানে ডেটাবেজে টোটাল যে কোর্সের টেবিল আছে সেই টোটাল কোর্সের টেবিল থেকে কোর্স এনে এখানে শো করানো যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে ওই টোটাল যে টেবিল আছে সেই টেবিলের ভেতর থেকে নির্দিষ্ট নির্দিষ্ট তার মানে কি এইখানে যে ইনস্ট্রাক্টর আছে ওই ইনস্ট্রাকশনের কোডগুলো এখানে আসবে। আচ্ছা, আর এইটাকে সাধারণত বলা হয় হচ্ছে বায়ো। হ্যাঁ, তাহলে আমরা এই ইনস্ট্রাক্টরের যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন আনতে পারবো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ইউজার প্রোফাইল আছে সেখান থেকে আনতে পারবো। কি কি আনতে পারবো? এই অ্যাভাটারটাকে আনতে পারবো, নামটাকে আনতে পারবো, তারপর এই বায়োটাকে আনতে পারবো। আর এইটা আর এই বাকি যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোর জন্য আমাদের কিন্তু ওই যে কথা একটু আগে আমি বলছি রেটিং গুলো এখানে যেভাবে আমরা ডাইনামিক করব, মানে এখানে যেভাবে শো করাবো এখানে সেম সেইভাবে শো করাবো। আর এইটার জন্য আলাদা কোড করতে হবে, সেভাবে হচ্ছে এখানে আমরা শো করাবো। তাহলে আমরা ইউজার যে প্রোফাইল আছে আমরা একটু দেখে আসি। সেই জায়গায় আমাদের ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে একটা ইউজার অ্যাকাউন্টের একটা প্রোফাইল দেয়। তো আমরা যদি সেখানে যাই সেখানে কি কি ইনফরমেশন আছে, মনে করুন যে এই জায়গায় একটা নেম আছে যে ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ, মানে পাবলিকের সামনে কোন নামটা যাবে সেই নামটা এখানে রয়েছে। তো আমরা এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে এই নামটা আমরা সরাসরি নিয়ে ওই জায়গায় শো করাই দিতে পারি। এইটার জন্য যে প্রসেস আছে সেই প্রসেসে আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের বায়োগ্রাফিক্যাল ইনফো আছে। তো এই যে আমাদের টেক্সটটুকু, এই টেক্সটটুকু এখান থেকে কিভাবে কোন সিস্টেমে নিয়ে ওইখানে ভাসানো যায় সেই সিস্টেমে আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। তো এইটার জন্য আমাদের নতুন করে কোনো টেবিল বা কোনো কিছু করা লাগছে না, কারণ এটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে ইউজার টেবিল আছে। ওকে,
তো যার কারণে আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে এখানে একটা কোয়েরিতে একটু অ্যাডভান্স কোয়েরি করতে হবে। সেটা হচ্ছে এমন যে ওই যে নির্দিষ্ট ইনস্ট্রাক্টর তার প্রোফাইল থেকে ইনফো যাবে। হ্যাঁ, মানে ওইখানে যিনি কোর্সটা যিনি ক্রিয়েট করছেন তিনি তো লগ ইন অবস্থায়ই আছেন, ইনস্ট্রাক্টর হিসেবে লগ ইন থাকবেন উনি, যিনি কোর্স ক্রিয়েট করছেন। তো সেক্ষেত্রে আমাদের ওইভাবে একটা অথেন্টিকেশন ক্রিয়েট করে দিতে হবে, যাতে করে আমাদের ওই নির্দিষ্ট ইনস্ট্রাক্টরের যে বায়ো আছে সেই বায়োটা যেন ওইখানে সুন্দর করে গিয়ে প্রেজেন্ট হয় বা ভেসে ওঠে, যেভাবেই আমরা বলতে পারি সেভাবে বলা যেতে পারে। আর এখানে যে অ্যাভাটারটা আছে আমরা কিন্তু এর আগে অ্যাভাটার ডাইনামিক করা শিখছি, পোস্ট মেটা এই টাইপের একটা ফাংশন দিয়ে। তো এইখান থেকে অধিকাংশ এই ফাংশনগুলো আমাদের ওই পোস্ট মেটা টাইপের যে ফাংশন আছে ওই ফাংশন দিয়েই আমাদের হচ্ছে এগুলো নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কোন কোন ইনফরমেশন নিতে পারবো? আমরা আমাদের এই পাবলিককে যে শো করা নামটা নিতে পারবো, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ইমেজটা নিতে পারবো, এখান থেকে আমরা বায়োটা নিতে পারবো। আর ওইখানে আমাদের কোনো ইমেইল শো করানোর কোনো একটা ডিজাইনে কিন্তু নাই যে ইনস্ট্রাক্টরের ইমেইল থাকতে হবে, ওরকম কোনো ডিজাইন ইউআই তে নাই। যেহেতু ইউআই তে নাই সেহেতু এটাকে আমরা আর নিচ্ছি না। ওকে, তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদের কিন্তু আমাদের থিঙ্কিংকে আরো বেশি সুন্দর করবে, অ্যাডভান্স করবে। আচ্ছা, তো এরপর আমরা এইখান থেকে তাহলে তিনটা নিতে পারি, নাম, বায়ো, ইমেজ, এরকম তিনটা। তিনটা আমরা এখান থেকে, এখানে নাম, ইমেজ, বায়ো, এই তিনটা আমরা ওইখান থেকে এনে দিতে পারি। আর এইখানে যেটা আছে যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটার জন্য আমরা দুইভাবে কাজ করতে পারি। তো আপনারা থিঙ্কিং করবেন যে কোনটা বেটার হয় আর কোনটা মানে আপনাদের কাছে ভালো লাগে। তো আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে এই জায়গায় একটা ফিল্ড এভাবে ক্রিয়েট করতে পারি, কিরকম যে এখানে এসে আমরা একটা টাইটেল দিতে পারি যে ডেজিগনেশন, এবং এইখানে হচ্ছে আমাদের সেই ডেজিগনেশনে যা লেখা থাকবে সেটা এখানে করে দিব। কিন্তু এইটা ইউজারের এই ইন্টারফেসে করাটা বেটার হবে, নাকি এই কোর্স যিনি করছেন তার মানে এই ইন্টারফেসে এসে এখানে ইনস্ট্রাক্টর ডেজিগনেশন নামে একটা ফিল্ড ক্রিয়েট করে, যেভাবে আমরা এখানে এইগুলো ক্রিয়েট করছি ঠিক সেইভাবে আমরা একটা ফিল্ড ক্রিয়েট করব। তো এইখানে যদি আমরা ইনস্ট্রাক্টর ডেজিগনেশনটা ইনপুট করি, ওইটা আমাদের এইখানে এসে শো করবে। একজন ইনস্ট্রাক্টর তিনি কি হতে পারেন? তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, তিনি একজন সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, তিনি একজন ওয়েব ডেভেলপার হতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু হতে পারেন একজন ইনস্ট্রাক্টর। তাই তার যে ডেজিগনেশনটা সেটা আমরা জাস্ট একটা টেক্সট আকারে এর আগে যেভাবে আমরা ডেভেলপ করছি ওইভাবে আমরা ওইখান থেকে একটা ইনফো নিতে পারবো। তাহলে এটা কিন্তু আপনারা পারবেন, এটা ইজি। তো আপনারা নোট করেন যে এইটা আমরা করে ফেলবো। কিভাবে করে ফেলবো? এই যে যেভাবে আমরা এইগুলো করছি ওইভাবে। তো এইটা আপনারা পারবেন করে এই জায়গায় আপনারা ওই ফাংশনটা দিয়ে দিবেন যে ইউনিক কিতে আপনারা হচ্ছে ডিফাইন করবেন এটা। আচ্ছা, এই রিভিউস তো আমি বললাম যে এই যে এখানে একটা ফর্ম থাকবে, সেই ফর্মে সবাই হচ্ছে রিভিউ দিবে, সেই রিভিউটা এখানে আসবে। এটা আপনারা বুঝবেন যে এখানে আমাদের জাস্ট কিছু ফিল্ড ক্রিয়েট করতে হবে, সেই ফিল্ডের সাথে আমাদের কিছু টেবিলের ডাটা ইনপুট করে এখানে হচ্ছে সেটাকে শো করাতে হবে। যাই হোক, ওইটা আমরা পরে করব। আচ্ছা, এরপরে ওভারভিউতে যাই। ওভারভিউতে এসে এখানে দেখুন যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো কিন্তু এখানে ইনস্ট্রাক্টর একটু কষ্ট করে এগুলো এখানে লিখে দিবেন। আচ্ছা, তাহলে এই জায়গায় কিভাবে করা যায়? মানে এই জিনিসটা আমাদের বিভিন্নভাবে ভাবতে হবে। কেমন? সে মনে করুন যে এখানে আমাদের যে পুরা যে ওভারভিউটা, এই ওভারভিউটা আমরা আমাদের যে কোর্সের যে এই যে জায়গাটা আছে, হ্যাঁ, এইখানে আমরা তো বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি, তাই না?
কিভাবে? দেখা যাচ্ছে যে আ এখানে আপনারা চাইলে আপনাদের কাজটা সহজ করতে পারেন, আবার চাইলে কঠিন করে করতে পারেন। তো I থিংক এইখানের কাজটা সহজ করা উচিত। কেমন? যে আপনারা চাইলে যে এইখানে এইটার জন্য এইখানে একটা ফিল্ড করতে পারেন নিচেই। আবার এইটার জন্য একটা ফিল্ড করতে পারেন। প্রত্যেকটা আলাদা, আলাদা এলিমেন্টের জন্য এইখানে নতুন করে কাস্টম মেটা বক্স দিয়ে এরকম করে ফিল্ড করতে পারেন। কিন্তু আমার একটা পরামর্শ বা অধিকাংশ ডেভেলপাররা যেটি করেন সেটি হচ্ছে এই যে ডেসক্রিপশনের একটা বক্স, এই বক্সের ভেতরে এভাবে হচ্ছে সুন্দর করে লিখা হয়, সাজানো হয়। কিভাবে? আপনারা একটু মনে রাখবেন যে ১ম এ এই যে নামগুলো আছে কোর্সের ডেসক্রিপশন, এটা আপনারা হচ্ছে এখান থেকে একটা টাইটেল এ দিলেন, হ্যাঁ? এরকম করে একটা টাইটেল সিলেক্ট করে টাইটেল দিয়ে দিলেন। আচ্ছা, টাইটেল দিলেন। দেওয়ার পর একটা এরকম একটা ডেসক্রিপশন দিলেন। তারপরে এরকম একটা কি বলে এটাকে? আরেকটা টাইটেল দিলেন। সেই টাইটেলের ভেতরে এখানে কিছু টেক্সট আপনারা বুলেট পয়েন্ট দিয়ে দিলেন। বুলেট পয়েন্ট তো মনে হয় সবাই বুঝেন যে এই যে এখানে কিছু বুলেট পয়েন্ট আছে। যেমন আমি যদি এখান থেকে একটু এন্ড করে নামাই নেই, মনে করেন যে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইচ্ছা মতো কিছু লাইন এন্টার দিয়ে নামালাম। নামানোর পর এখানে যদি আমরা জাস্ট এটাকে যদি এভাবে মার্ক আপ করি, করার পর যদি এখানে ক্লিক করি তো দেখেন বুলেট পয়েন্ট আসবে। নাম্বারিং যদি করতে চাই নাম্বারিং আসবে। হ্যাঁ? এরকম। তো ওইখানে আমরা কি দেখতে পাচ্ছি? ওইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টিক আছে। তো সেইটার জন্য আমাদের এখানে একটু মনে করুন যে লিখে দিতে হবে টিক দিয়ে। কারণ টিক তো একটা আইকনের মতো, তাই না? তো ওইটা আপনারা হচ্ছে এখান থেকে আইকন সিলেক্ট করে সেই আইকনগুলো এখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কেমন দেখাবে? জাস্ট এখানে একটা টিক দিয়ে দেবেন। কিরকম? সে মনে করেন আমি এখানে একটা হ্যাশ দিলাম। হ্যাশ দিয়ে একটু এরকম আমরা হচ্ছে কি দিলাম? একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে এভাবে সাজায় রাখলাম। আচ্ছা। তাহলে আল্টিমেটলি আমরা যদি সহজ করতে চাই, তাহলে আমাদের অ্যা ডায়নামিক এর সময় আমাদের থিংকিং করতে হবে যে এইখানে যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশনটা যেন আমরা এখানে শো করাই দিই। ঠিক আছে? তাহলে শো করাই দিলে ওইটা এখানে আসবে। তবে এখানে একটা ব্যাপার আছে। কেমন? সেটি একটু বলি। মনে করুন আমাদের তো আ হোম পেজ থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম। তো আমরা যখন হোম পেজে থাকবো, মনে করুন যে হোম পেজে থাকলাম। হোম পেজে থাকার সময় এই জায়গায় একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ? তো এই যে ডেসক্রিপশনটা আসছে, এখানে যে টাইটেল আসছে, এখানে ডেসক্রিপশন আসছে, তাহলে এখন কি হলো? একটু ঝামেলাযুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো সেইজন্য আপনাদের এখানে আরেকটু ভালো করে বুঝতে হবে যে আমাদের আল্টিমেটলি করণীয় কি? যে এ এই জায়গায় তো আমরা একটা টাইটেল শো করাচ্ছি, এই জায়গায় আমরা একটা ডেসক্রিপশন শো করাচ্ছি। তো এই টাইটেল ডেসক্রিপশন কিন্তু আমাদের ওইখান থেকে আসছে। কোথা থেকে? এই যে আমাদের সিঙ্গেল যে কোর্স আছে সেই কোর্সের থেকে আসছে। তো সেইজন্য আমরা যেটা করব আমাদের এখানে ভাবতে হবে যে আমরা এখানে তাহলে আলাদা কোনো কিছু করছি কিনা। তো এখানে আমাদের ২ রকম এই থিংকিংটা আসছে। তো আমরা চিন্তা করব যে এইরকম আরেকটা মানে এডিটরে বা হচ্ছে এখানে আমাদের আলাদা করে কোনো একটা এরকম বক্স বানিয়ে সেখানে আমরা করব কিনা। মানে এটা আমাদের হচ্ছে থিংকিং এর একটা ব্যাপার। তো সাধারণত আপনারা হচ্ছে অ্যা সহজ করার জন্য আপনারা এভাবে হচ্ছে আরেকটা টুল এখানে নিয়ে সেটার আইডি চেঞ্জ করে তারপর হচ্ছে ওইখানে গিয়ে আবার আপনারা ওইটা করতে পারেন। অথবা এই যে যেভাবে আমরা এইগুলো করছি, এইভাবে করতে হবে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য। কেমন? এই যে আমরা সিঙ্গেল কোর্সে গেলাম। এখানে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা এলিমেন্ট ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা এরকম। তো এইভাবে হচ্ছে এগুলো করা যাবে। তো যাই হোক এটা আমরা যখন করব, তখন হচ্ছে এটা নিয়ে সুন্দর একটা আলোচনা করা যাবে। এই তো। এই হচ্ছে আমাদের এইখানের ব্যাখ্যা। আর এই জায়গায় যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আপনারা পারবেন। কারণ হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট ইনফো। এখানে যেরকম আমরা কি করছি এগুলোকে যেমন আমরা এখানে ডাইনামিক করছি কিভাবে
এই যে এইরকম করে হচ্ছে আমরা এটাকে একটা ইউনিক আইডি ধরছি, সেখানে এই ভ্যালুগুলো আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে ইনসার্ট করছি, এই যে এখানে সেইটা হচ্ছে এখানে ভেসে উঠছে। তো এই সেম ভাবে হচ্ছে এখানে আমাদের এই জিনিসটাও করে ফেলতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যে এইটাকে কিভাবে করা যায় একটু চিন্তা করবেন, হ্যাঁ? তো সেই চিন্তার মাধ্যমে আমরা এটাকে হচ্ছে ডাইনামিক করতে পারবো। এটা দুই ভাবে করা যায়। এখানে যেমন আমরা করছি প্রত্যেকটা একটার জন্য একটা, একটার জন্য একটা এরকম করছি। কিন্তু এই জায়গাটায় এই যে টেক্সটটা এটা কিছু করা লাগবে না। এটা এখানে স্ট্যাটিক থাকুক। কোনো ডেভেলপার যদি চায় বা কোনো ইউজার যদি চায় যে এটি চেঞ্জ করবে, তাহলে তার হচ্ছে ওই যে আমাদের এখানে হচ্ছে আর একটা নতুন অপশন দিয়ে সেখানে হচ্ছে আমরা ওইটাকে চেঞ্জ করে দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে আমরা কি বলতে পারি যে হু দিস কোর্স ইজ ফর, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অনেক সময় অনেকে চেঞ্জ করতে চান, তবে ১০০ জনের ভিতরে 98% মানুষ এটাকে হচ্ছে চেঞ্জ করতে চায় না আর কি। এই যে যেরকম দিস কোর্স ইনক্লুডস, তারপর এখানে কোর্স ডিটেলস, এই টাইপের লেখাগুলো অধিকাংশ ইনস্ট্রাক্টররা, অ্যাডমিনরা এগুলো চেঞ্জ করার প্রয়োজনীয়তা ফিল করেন না। তবে যদি কখনো ল্যাঙ্গুয়েজ টাইপের ব্যাপার-স্যাপার হয় যে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, তখন এই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে হয়। তো আমরা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট কিন্তু ১ম থেকে দিয়ে আসছি। যদি আপনারা বলেন যে এইখানে আমাদের আ থিমের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভেতরে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ বলে একটা ফোল্ডার রেখেছিলাম। তো এই থিমের মধ্যে যাই, যাওয়ার পর এখানে হচ্ছে লেসন থিমের ভেতরে, আচ্ছা এখানে না, আমরা আরেকটু ভেতর থেকে আসি, কনটেন্ট, এই যে যে একটা ল্যাঙ্গুয়েজ ফোল্ডার, এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের মাধ্যমে করা যায়। আবার এই থিমের ভেতরেও কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানেও কিন্তু সাপোর্ট দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় হচ্ছে টেক্সট ডোমেন। তো সেই টেক্সট ডোমেন কিন্তু আমরা সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু টেক্সট ডোমেন অ্যাড করে আসছি। আমি যদি ভুল না করি তাহলে আমি সব জায়গায় হচ্ছে ট্রান্সলেশনের জন্য যে টেক্সট ডোমেন দরকার আমি সেই টেক্সট ডোমেন গুলো কিন্তু অ্যাড করছি। আচ্ছা, তো এরপর আমাদের এখানে আর কি কি আছে, এই জায়গায় কয়েকটা জিনিস আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুল টাইম অ্যাক্সেস, তারপর হচ্ছে অ্যাক্সেস অন মোবাইল অ্যান্ড টিভি। আচ্ছা, এরপর হচ্ছে সার্টিফিকেশন অফ কমপ্লিশন। এইগুলো কিন্তু জাস্ট একটা লিখা, হ্যাঁ, একটা টেক্সট, এই আর কি। তো এই কোর্সের যে বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জিনিস এখানে লেখা আছে, তো এগুলো আপনারা হচ্ছে ওই টাইটেল থেকে এই যে এখান থেকে দিতে পারবেন। এটা নিয়ে তেমন কোনো প্যারা আই থিংক আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এখানে অধিকাংশ জিনিস, যেমন এই যে এই অংশটা হচ্ছে আপনারা পারবেন, এখানের এই ৩টা পারবেন। তারপর এই কারিকুলামের এটা হচ্ছে একটু ওয়েট করতে হবে। ইনস্ট্রাক্টরের এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে এই ৩টা যদি ইউজার থেকে আনতে পারেন তাহলে পারবেন, আদারওয়াইজ আমি তো দেখাবো। এই তো, আর কোথায় কি বললাম যেন, কারিকুলাম, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টরের ব্যাপারগুলো তো এখান থেকে আসবে। আচ্ছা, তো লিস্ট মোটামুটি এখান থেকে আমরা একটা আহ, আলোচনায় যেতে পারলাম যে আলটিমেটলি ডাটাগুলো কোথা থেকে আসে। কিছু ডাটা আমাদের ইউজারের পক্ষ থেকে আসবে, এই যে ফ্রন্ট এন্ডে যারা ইউজ করবে সেখান থেকে কিছু ডাটা আসবে, আর কিছু ডাটা আমাদের ডাটাবেজের টেবিল থেকে আসবে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে, আর কিছু ডাটা আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ইউজার প্রোফাইল আছে সেই ইউজার প্রোফাইল থেকে হালকা পাতলা একটা দুইটা তিনটা ইনফরমেশন আসবে, আর বাকি সকল ইনফরমেশন গুলা আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের মাধ্যমে ইনপুট ফিল্ডে ডাটা ইনপুট করে সেখান থেকে আসবে। এই তো, তো এই যে যে যতগুলো থিঙ্কিং, এই থিঙ্কিং গুলোর ভেতরে আমরা হচ্ছে এই ব্যাপারগুলো করতে পারবো। তবে নতুন কোনো কিছু আনার ক্ষেত্রে আমাদের ফাংশন ফাইলে বিশাল কোড করতে হবে।
এই তো। আর কোডিং এর যে একটা স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য আছে, সেই স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যের জন্য আমরা এর আগে অনেক কিছু করেছি। যেমন আমি যদি এখান থেকে একটু দেখাতে চাই যে আমাদের যেমন এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের যে সেকশন রয়েছে, এই সেকশনে আমাদের index.php তে গেলে আমরা ভালো করে দেখতে পারবো। খেয়াল করে দেখুন এখানে get template part একটা ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ফাইলগুলোকে কেটে ফেলছি। কিভাবে? যে এই যে ইনডেক্স ফাইলে অনেক বড় কোড ছিল, সেই কোডকে আমরা এখানে সুন্দর করে কেটে ফেলছি। তো আমাদের functions.php ফাইলে অনেক বড় কোড আছে এই যে। তো একটা ফাইলে এত বড় কোড না রাখা বেটার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা একটা ফাংশন ধরে বা একটা যেটাকে আমরা বলি যে এই যে অ্যাড অ্যাকশন আছে না? তো এরকম একটা হুকের উপরে ডিপেন্ড করে আপনারা বিভিন্ন ফাইল ক্রিয়েট করে এখানে একটা ফাংশনস নামে একটা ফোল্ডার করে তার ভেতরে দিয়ে দিতে পারেন সকল ফাংশনস গুলো। আর সেই ফাংশনস গুলোর একটা ব্যাপার আছে, যেমন এখানে আমরা কোনো ফাংশনে চেকিং দেইনি। কেমন চেকিং? দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফাংশনে কিন্তু আমাদের চেকিং দেওয়া যায়। কেমন? যে আমরা যে পেজ ইউজ করব, তার মানে কি, মনে করুন এখন কেউ একজন এই পেজে আছে। তো এই পেজে যে সকল ফাংশন থেকে ডেটা আসছে, ওই সকল ফাংশন অ্যাক্টিভ হবে, বাকি ফাংশনগুলো অ্যাক্টিভ হবে না। তার মানে এই পেজ রিলেটেড ফাংশনগুলোই কাজ করবে, বাকি ফাংশনগুলো কাজ করবে না। কিন্তু আমরা এখন যেভাবে কোড করছি, এই কোডে আমাদের সকল ফাংশন রান করবে। তাহলে কি হলো? একটা জিনিস বুঝতে হবে যে যে টাইপের ডাটাগুলো ইউজ হচ্ছে, ওই টাইপের ফাংশনগুলো রান করবে, বাকি ফাংশনগুলো রান করবে না। তার জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা ফাংশনে ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা ওইগুলোকে কি করতে পারবো? আমরা ওইগুলোকে সুন্দর করে চেকিং দিয়ে আটকায় দিতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের লাভটা কি? আমাদের যে থিমটা তৈরি হচ্ছে, সেই থিমের পারফরম্যান্সটা বাড়বে। কেন বাড়বে? এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ক্যালকুলেট করি, এখানে আমাদের 620 অনলাইন কোড আছে। তো আমি এখন যে কোনো একটা ছোট্ট পেজ লোড করার কারণে যদি এই জায়গা থেকে এই যে 620 অনলাইন কোড যদি রান করে সবগুলো, তাহলে সেক্ষেত্রে আমাদের সময় বেশি লাগবে, নাকি হচ্ছে এখান থেকে আমাদের ৩টা ফাংশনের ডাটা এখানে আসছে, সেই ৩টা ফাংশন যদি রান করে, তাহলে সেইটা কিন্তু আমাদের জন্য আরো কম সময় লাগবে। তার মানে লোডিং টাইম কমে যাবে, তার মানে পারফরম্যান্স বাড়বে। এরকম। তো এর আগে আমরা আরো কিছু ফাংশন ফাইল আমরা রাখছি। আমি যদি আমাদের এর আগে হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট থিম, যদি এই ফোল্ডারটা আমরা ওপেন করি, সিএমডি ওপেন করে তারপর যদি একটু আমরা দেখার চেষ্টা করি, ওখানে তো আমাদের আরো কিছু থিম আছে, তাই তো? এই যে মনে করুন যে 2025 যে থিমটা আছে, এই থিমটা আমাদের লেটেস্ট থিম, বাট এটা কিন্তু আমাদের ক্লাসিক থিম না, ওটা হচ্ছে ব্লক থিম। তো যার কারণেও আমরা এখানে হচ্ছে ফাংশনস ফাইলটা একটু চেক করে দেখতে পারি যে এই যে দেখুন, এই যে এখানে ওরা ইফ কন্ডিশন দিয়ে রাখছে। কিভাবে? যে এই ফাংশনটা কি এক্সিস্ট করে? এই ফাংশনটা কি আল্টিমেটলি আছে? যদি থাকে, তাহলে তুমি এই ভেতরের যে ব্যাপার-স্যাপারগুলো আছে, সেইগুলোকে তুমি উপস্থাপন করো। তো এরকম প্রত্যেকটা ফাংশনকে আমাদের হচ্ছে চেকিং দিয়ে তারপর হচ্ছে এন্ডিফ দিয়ে শেষ করে দিতে হবে। তো এখানে দেখুন এইটাকে চেক দেওয়া আছে, এইটাকে চেক দেওয়া আছে। এরকম করে বিভিন্ন ফাংশনটা আপনারা এভাবে দেখবেন। তাছাড়া প্রথম দিকে যদি যাই, ওইখানে দেখুন যে এবিএস পাথ বলে আরো অনেক কিছু থাকে। তো ওইগুলো আলটিমেটলি আপনারা হচ্ছে দেখবেন। যেমন আমাদের লাস্ট মনে হয় 22 অথবা 23 যে থিমটা আছে, ওই থিমটা মনে হয় লাস্ট আমাদের ক্লাসিক থিম।
বাকি ওর পর থেকে সবগুলোই হচ্ছে ব্লক এডিটরের থিম, যেটাকে আমরা বলি গুটেনবার্গ সাপোর্টেড থিম। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তোবা 21, 22, 23 এই থিমগুলো আপনারা হচ্ছে এখন থেকে আস্তে আস্তে একটু ওপেন করে ওইগুলো একটু স্টাডি করার চেষ্টা করবেন। তারপর আরো কিছু ইনফরমেশন আছে, যেমন প্রত্যেকটা কাজ অনেক বেশি দ্রুত করার জন্য আমাদের কিছু জিনিস ইউজ করতে হয়। যেমন থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যেটাকে আমরা বলি যে কুইক স্টার্ট প্যাক, এরকম অনেক কিছু থাকে। তো কিছু কিছু ডেভেলপাররা তাদের নিজস্ব কুইক স্টার্ট প্যাক তৈরি করে রাখেন। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনালি কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে যে কুইক স্টার্ট প্যাক গুলো থাকে সেইগুলো তারা ইউজ করে থাকেন। যেমন আমরা এখানে দেখি যে আন্ডারস্কোর বলে একটা কুইক স্টার্ট প্যাক আছে ওয়ার্ডপ্রেস এর জন্য। তো আমরা দেখব যে আমরা এখানে লিখে দিই আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস, এভাবে লিখে দিলে হয়তো বা আসবে। আচ্ছা, তো আমরা এটার ভেতরে যাই, এই স্টার্টার থিম ফর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এটা। তো এখানে আপনারা যেটি করবেন দেখেন, এরা কিন্তু অনেক হেল্প করে আমাদেরকে। কিভাবে? এখানে প্রথমে বলে দিচ্ছে যে থিম নেম। তা আমি এখানে মনে করুন যে থিম নেম আমাদের কি ছিল, আমাদের থিম নেম কি ছিল, আমরা লেসনে যাই, লেসনে গিয়ে আমাদের যে স্টাইল ডট সিএসএস ফাইল আছে সেখানে যাব। যাওয়ার পর দেখবো যে আমাদের থিম নেম হচ্ছে আমরা এইভাবে দিয়েছি, মানে একেবারে কোনো স্পেস নাই। আচ্ছা ঠিক আছে, ভালো। তো আমরা এভাবে এটা নিলাম, নিয়ে এই জায়গায় মনে করুন যে আমাদের থিম নেমটা আমরা দিয়ে দিলাম। ওকে, থিম নেম দিলাম। এখন অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অনেক কিছু আছে। তো আমরা এখানে আসলাম, আসার পর থিম ইউআরআই, ওরা কি থিম ইউআরআই চাইছে? আচ্ছা থিম স্ল্যাগ ওইটাই মনে হয়। অথর, আচ্ছা অথর হচ্ছে এইটা মনে করুন। তো আমরা এখান থেকে সুন্দর করে আমরা এই জায়গায় অথর দিয়ে দিলাম। ওকে, অথর ইউআরআই আছে, মনে করুন আছে, তাহলে আমরা সেটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। আচ্ছা ভালো। ডেসক্রিপশন কি আছে? হ্যাঁ ডেসক্রিপশন আছে, তবে আমি এখানে কৃপণ মানুষ, অল্প ডেসক্রিপশন রাখছি। আপনারা অনেক বেশি ডেসক্রিপশন রাখবেন আশা করছি। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে এখানে হচ্ছে আর কিছু চেয়েছে। আচ্ছা, থিম স্ল্যাগ, থিম স্ল্যাগ বলতে বোঝায় যে আমাদের, আই থিঙ্ক এটা দিয়ে দেখি আর কি, হ্যাঁ। তো আমরা এখানে দিলাম। আচ্ছা দেওয়ার পরে এখানে বলছে যে উকমার্স বয়লার প্লেট কি প্রয়োজন হবে? আমরা সাধারণত উকমার্স সাপোর্ট করাবো আমাদের থিমে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চেক মার্কটা দিয়ে দিতে পারি। ওকে, তো আমি দিলাম এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, বাকিটা না দিয়ে আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো এখানে জেনারেট করলে ওরা আমাদেরকে সুন্দর করে একটা ফোল্ডার দিয়ে দিবে। আচ্ছা, তো ফোল্ডারটিকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে এটাকে আমরা আহ, কি করলাম, এখানে নতুন করে এই ফোল্ডার নিলাম। আচ্ছা এখানে আসলো, এর ভেতরে এই যে যেটা, এটা নিলাম। নেওয়ার পরে খেয়াল করে দেখুন ওরা আমাদেরকে আলটিমেটলি কি দিল। হ্যাঁ, সুন্দর করে এখান থেকে পড়তে হবে যে এখানে আলটিমেটলি কি কি আছে। 404.php, comments.php, footer, function, header, index, license, package json, তারপর এই যে readme text, তারপরে হচ্ছে screenshot.png, তারপর sass.png, sidebar, single, style এটাকে হচ্ছে বলা হয় রাইট টু লেফট, মানে কেউ যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কোনো কিছু সাপোর্ট করাইতে চায় তাহলে সেই ওয়েবসাইটের স্টাইলটা কেমন হবে সেই স্টাইলটা এখানে রাইট টু লেফটের ভেতরে দিয়ে দিতে হয়। এরকম আর্কাইভ ডট পিএইচপি, তারপরে এই যে কম্পোজার ডট জেসন, এটা আপনারা অনেকেই জানেন যারা মোটামুটি কিছুদিন যদি কেউ পিএইচপির কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন বা পিএইচপি দিয়ে বড় টাইপের কোনো প্রজেক্ট যদি আপনারা করতে চান তাহলে আপনারা অলরেডি কম্পোজারের নাম শুনছেন। কম্পোজার হচ্ছে
যেটাকে আমরা বলি হচ্ছে প্যাকেজ ম্যানেজার ফর পিএইচপি, এভাবে। তো সেজন্য এই কম্পোজারটা অনেক সময় প্রয়োজন হয় যদি আমরা কেউ কম্পোজার ইউজ করে এই প্রজেক্টটাকে যদি আমরা কেউ ম্যানেজ করতে চাই, তো সেক্ষেত্রে। আচ্ছা, এই যে উকমার্সের সিএসএস, এটা আমরা ওইখানে ক্লিক করছি, তার কারণে এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। তার মানে এখন যদি কেউ এখানে এই থিমের জন্য যদি কেউ আলটিমেটলি উকমার্স ইনস্টল করে, তাহলে সেটা কিন্তু সুন্দর করে চলে আসার চেষ্টা করবে এখানে। হয়তো আমাদের এই functions ডট পিএইচপি ফাইলটাকে একটু ওপেন করতে হবে। তো ওপেন উইথ আমরা এটাকে হচ্ছে জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড থেকে একটু ওপেন করলাম। ওপেন করে আমরা একটু এখানে দেখার চেষ্টা করব যে কোথাও আমাদের হচ্ছে উকমার্স লেখা আছে কিনা। ঠিক আছে? তো এই যে দেখুন, এখানে বলা আছে লোড উকমার্স কম্প্যাটিবিলিটি ফাইল ক্লাস এক্সিস্ট উকমার্স। যদি এটা স্টেট থাকে তাহলে রিকোয়ার গেট টেমপ্লেট ডিরেক্টরি, এইটা এই যে এই ফাইলটা নিয়ে আসবে সুন্দর করে। তো এই যে যে একটা সাপোর্ট, এই সাপোর্ট কিন্তু আমরা সাধারণত নর্মালি চিন্তা করে পাবো না। তো এই টাইপের একটা জিনিস আমরা যদি ডাউনলোড করি, সেখান থেকে যদি আমরা একটু স্টাডি করি, তাহলে কিন্তু আমাদের এই স্টাডি করার লেভেলটা অনেক লজিক্যাল হবে, সঠিক পথে হবে। সুন্দর করে এটাকে আমাদের লাইন বাই লাইন করতে হবে। এখানে ওরা প্রত্যেকটা ফাংশন কিসের জন্য লেখা হয়েছে, কি করবে এটা দিয়ে, সবকিছু কিন্তু এখানে কমেন্ট করে বলে দেওয়া আছে। তো এই জিনিসগুলো স্টাডি করে আমাদের কিন্তু সুন্দর করে রেখে দিতে হবে। তো একটু আগে আমি হচ্ছে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে প্রত্যেকটা ফাংশন যদি আমাদের ইফ কন্ডিশনের ভেতরে থাকে, তাহলে সেটা কিন্তু ভালো হয়। তো সেইটা আবার এখানে আমরা কিন্তু একটু অ্যাবসেন্ট পাচ্ছি। তো সেইটা আবার এখানে নতুন করে আপনাদের হচ্ছে একটু অ্যাড করে দিলে ভালো হয়, পারফরমেন্স ভালো থাকার জন্য। তো ওইটা কিন্তু আপনার আমার চোখে এই প্রথম দিকে এত ছোট একটা ওয়েবসাইটের জন্য ওই পারফরমেন্সের যে পার্থক্যটা, ওই পার্থক্যটা কিন্তু আমরা এখন ধরতে পারবো না। ওইটা হচ্ছে ডকুমেন্ট ডেভেলপমেন্ট করতে করতে, ফিচার অ্যাড করতে করতে অনেক বড় একটা থিম যখন ক্রিয়েট হবে, লাইক অ্যাভাডা, তারপর হচ্ছে ডিভি, এরকম অনেক বড় বড় যখন হবে, তখন ওই পারফরমেন্স গুলো আপনারা হচ্ছে আস্তে আস্তে টের পাইতে শুরু করবেন যে আলটিমেটলি আমাদের এই ফাংশন গুলোকে এরকম করে চেকিং করা, এগুলো করাটা। আর মেইন যে ব্যাপারটা যে চেকিং করলে কি হয়, ওই ফাংশন যদি কোনো না কোনো ভাবে যদি মিসিং হয়ে যায়, তাহলে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে চলবে। মানে ওই ফাংশনের যে ডাটাগুলো আছে সেইগুলো অ্যাবসেন্ট হয়ে থাকবে, কিন্তু আমাদের ওয়েবসাইটে তেমন কোনো এরর শো করবে না, জাস্ট সুন্দর করে দেখা যাবে। বাট যদি চেকিং না দেওয়া হয়, তাহলে কোনোভাবে ওই ফাংশনটা যদি কোনোভাবে মিসিং হয়ে যায়, কোনো ফাইল মিসিং হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কিন্তু চলবে না, এরর আসবে এবং বড় ধরনের একটা প্রবলেম আসবে। তো সেই জন্য বলবো যে এই টাইপের কোডিং এ আমাদের সবার অভ্যস্ততা আসা জরুরি। আচ্ছা, তো এই ব্যাপারগুলো দেখলাম। আচ্ছা, তো এই আন্ডারস্কোর যে থিমটা আমরা ডাউনলোড করলাম, এই প্রত্যেকটা স্টার্টার কিটের ভেতরে কিন্তু আমাদের কিছু কোড আছে। তো কেমন কোড আছে, মনে করুন আমি আমার এইটাকে ডিলিট করে আমি ডাউনলোড ফোল্ডার থেকে আমি হচ্ছে ওইটাকে একটু আনার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডারে গেলাম, যাওয়ার পর এই যে হচ্ছে আমাদের একটা ফোল্ডার, আমরা ব্যাকে গিয়ে এই ফোল্ডারটিকে হচ্ছে আমরা ওপেন করতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে সিএমডি কোড স্পেস ডট এন্টার। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু স্টাডি করার চেষ্টা করি, কি কি হচ্ছে একটু দেখি। তো প্রথমত মনে করুন যে এই যে উকমার্সের ফাইলের ভেতরে যে স্টাইল গুলো আছে উকমার্স আমরা ইনস্টল করলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে আগে থেকে। স্টাইল সিএসএস এর মধ্যে আমরা জাস্ট কয়েকটা জিনিস লিখে দিয়েছিলাম, যে লেসন এলএমএস,
__me এরকম। তো author URI, description, version, tested up এরকম requires। এখানে http://projuktiplus.com/lms ওরা একটা টেক্সট ডোমেন বানাই দিয়েছে, বাট এই টেক্সট ডোমেনটা এমন না, এটা আমাদের একটা আলাদা টেক্সট ডোমেন আছে। তো এটা একটু চেক দিতে হবে, সুন্দর করে চেক দিবেন। চেক দেওয়ার পর যেগুলো চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করবেন। দেখুন এখানে একটা অসাধারণ ব্যাপার এখানে রয়েছে। তো কি রয়েছে এখানে? এই জায়গাটায় ওরা হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করে দিয়েছে। তো এই টেবিল অফ কন্টেন্ট ওদের এখানে আছে, বাট আমাদের তো একটা স্টাইল ফাইল থাকবে, তাই না? যে আমরা পুরা থিমটাকে যে ডিজাইন করছি, সেই ডিজাইনের যে সিএসএস ফাইল আছে, সেই সিএসএস ফাইলে কি আমরা কখনো এরকম কমেন্ট করছি? আমরা কখনো এরকম কমেন্ট করিনি। তা আমরা এটা শিখবো, এরকম কমেন্ট করা শিখবো, যে এটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্ট, যে এই ফাইলের ভেতরে আমার কি কি আছে সেই সবগুলো এখানে সুন্দর করে উপস্থাপন করা আছে। হ্যাঁ, তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আপনাদের যে কাস্টম ডট সিএসএস ফাইল যেটা, বা স্টাইল ডট সিএসএস ফাইল, বা মেইন ডট সিএসএস ফাইল, যে নামেই করেন না কেন, ওই ফাইলে গিয়ে এরকম করে সুন্দর একটা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করে দিবেন। তো ওই টেবিল অফ কন্টেন্ট দেখলে অনেক সময় অনেকে অনেক খুশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই কোডিংটা একটু স্ট্যান্ডার্ড হয়, এই আর কি। তো আমরা এখানে এটা দেখলাম। আচ্ছা, এটা দেখবো না সিঙ্গেল। তো সিঙ্গেল পেজ ওরা হচ্ছে এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে ওদের মতো করে। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি এটা যদি নেই, তাহলে আমরা আলটিমেটলি কি করব? দেখুন এই যে সিঙ্গেল পেজে ওদের যে কমেন্টের যে ব্যাপারগুলো আছে, সুন্দর করে কিন্তু এখানে কমেন্ট নিয়ে আসছে, যে কমেন্ট যদি ওপেন থাকে আর কমেন্ট যদি কেউ করে থাকে, তাহলে এই দুইটা এখানে সুন্দর করে বসাই দিয়ে তারপরে কমেন্ট টেমপ্লেটটা শো করাই দিয়েছে। সুন্দর না? তাহলে এইটা যদি আমরা নেই, তাহলে এখান থেকে কিন্তু ডিফল্ট কমেন্ট যেটা আছে, কমেন্ট ডট পিএইচপি বলে যেটা আছে, সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আমরা আমাদের যে কাস্টম যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমি যেমন অনেক বড় বড় কোড করছি, ওইরকম বড় বড় কোড করে আপনারা হচ্ছে কাস্টমটা নিয়ে আসবেন। সেম ভাবে সাইড বারে কিছু কোড থাকবে, সার্চে কিছু কোড থাকবে, এরকম করে এখানে অনেক কিছু থাকবে। রিডমিতে তো ওই যে আমরা যে কাজগুলো করছি সেইখান থেকে ওরা হচ্ছে একটা সিস্টেম করে ওরা হচ্ছে এখানে কিছু একটা অ্যাড করে দিবে। আমাদের যে ইনফরমেশন নিয়েছে আমাদের কাছ থেকে ৩-৪টা ইনফরমেশন, ওই সেই ৩-৪টা ইনফরমেশন মিলে ওরা হচ্ছে এখানে একটা কোড জেনারেট করে দিচ্ছে। ওকে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজ ডট পিএইচপি। তো পেজ ডট পিএইচপি ওরা ডিফল্ট একটা পেজ ডট পিএইচপি এখানে দিয়েছে। তো খেয়াল করে দেখুন পেজ ডট পিএইচপি তেও কিন্তু ওরা কমেন্ট রাখছে, তাই না? তো এগুলো দেখতে হবে। প্যাকেজ ডট জেসন এটা আসে হচ্ছে আমাদের এই যে কম্পোজার আছে, প্যাকেজ আছে, এগুলো আমরা যখন ডেপ্লয়মেন্টে যাই, যখন আমরা এগুলোকে সার্ভারে আপলোড করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের আপলোড প্রসেস অনেক সুন্দর করার জন্য এখানে আমাদের কিছু ডেপ ডিপেন্ডেন্সিস থাকে, যেগুলো আমরা হচ্ছে আমাদের কম্পোজার দিয়ে মেনটেন করতে পারি। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে এখানে রয়েছে, যে এই কম্পোজার দিয়ে আমরা যে জিনিসগুলো মেনটেন করব, সেগুলো আমাদের এই প্যাকেজ ডট জেসনে চলে আসে। জাভা স্ক্রিপ্ট যারা করছেন এর আগে, দেখা যাচ্ছে যে অনেক সময় টেইলওয়াইন সিএসএস ইনস্টল করার ক্ষেত্রে এসব লাগে। তো আলটিমেটলি প্যাকেজ ডট জেসন, কম্পোজার ডট জেসন এগুলোর কাজ আপনারা কম বেশি জানেন, এগুলো নিয়ে খুব বেশি ব্যাখ্যা করা আমাদের লাগবে না। লাইসেন্স এটা হচ্ছে ওরা জেনারেট করে দিয়েছে, এগুলোকে বলা হয় হচ্ছে জেএনইউ, জেনারেল পাবলিক লাইসেন্স, এটা হচ্ছে জেনারেট করে দিয়েছে। এগুলো অনেক সময় আমাদের দরকার হয়। কখন দরকার হয়? একটা থিম যখন কোথাও এক জায়গায় আমরা সাবমিট করব, তখন এই টাইপের ব্যাপার স্যাপার হচ্ছে দরকার হয়, তখন আমরা এগুলো কিন্তু অতি সহজে লিখে নিতে পারি না, এটা লেখার একটা সিস্টেম থাকে। তো এইসব জায়গা থেকে যখন আমরা জেনারেট করি, তখন এর বিভিন্ন জায়গায় আমাদের নামগুলো চলে আসে। তো আমরা একটু চেক দিই, দেখি আমাদের কোনো নাম এখানে আসছে কিনা। মনে করুন এখানে আমি নিলাম হচ্ছে লেসন। হ্যাঁ, তো লেসন LMS। তো এই যে থিমটা, এই যে আমাদের কি বলে এটাকে,
যে এখানে যে লাইসেন্সটা আছে, এই লাইসেন্সে একটা নির্দিষ্ট লেখা থাকে। যে লেখাটা ভেতরে আমাদের দেওয়া যে লেখাগুলো বা টেক্সটগুলো, সেগুলো কিন্তু সাধারণত আমরা এখানে পাচ্ছি না। এগুলো হচ্ছে ওদের একটা লাইসেন্স আরকি। ঠিক আছে? ওকে। তো যাই হোক আমরা আমাদের এই লাইসেন্সের ভিতরে একটা ফিক্সড ভ্যালু, এর ভেতরে আমাদের ওই টাইপের কোনো ইনফো এর ভেতরে নাই। ওকে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কমেন্টস, তারপর আর্কাইভ 404, এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন যে 404 জিনিসটা কি? এটা হচ্ছে যখন কেউ আমাদের ওয়েবসাইটে উল্টাপাল্টা ইউআরএল দিয়ে যখন কেউ হচ্ছে কোনো একটা পেজে যাইতে চাবে বা কোথাও এক জায়গায় যাইতে চাবে, তখন হচ্ছে 404 যে পেজটা আছে সেই পেজটা হচ্ছে শো করবে। যদি 404 পেজ না থাকে তাহলে ইনডেক্স পেজ শো করায় দেয় সবসময়, হ্যাঁ? মানে কখনো কোনো পেজ যদি না থাকে বা কোনো টেমপ্লেট যদি না থাকে তাহলে একেবারে যদি কোনো কিছু না পাই তাহলে ইনডেক্সকে শো করায় দেয়। তো আমরা তো অবশ্যই ইনডেক্স শো করাতে চাই না। আমরা ওইখানে বলব যে আপনি একটা ভুল ইউআরএল দিয়েছেন বা আপনি যেটা খুঁজতে চাচ্ছেন সেটা সঠিক হয়নি। আপনি সঠিক ইউআরএল দেন। এরকম একটা মেসেজ আমরা কিন্তু আমাদের 404 পেজে দিয়ে রাখতে পারি। তো এরা কি মেসেজ দিয়েছে দেখি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উপরের থেকে যাই, এখানে এসে উপস দ্যাট পেজ, এখানে দেখুন সুন্দর করে একটা আইকন দিছে, তারপর দিয়ে বলছে ক্যান নট বি ফাউন্ড, হ্যাঁ, মানে ক্যান নট বি ফাউন্ড, উপস দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড, এরকম বলছে যে আপনি যে পেজটা চাচ্ছেন সেই পেজটা আমরা পাইনি বা পাওয়া যায়নি, এরকম একটা টেক্সট এখানে দিয়ে দিয়েছে। এখানে আরো একটা টেক্সট আছে, হ্যাঁ। তো এইরকম মনে করুন যে মোটামুটি আমরা যদি সুন্দর করে এই জিনিসগুলো স্টাডি করি তাহলে আমাদের এখান থেকে অনেক কিছু শেখা যাবে। আচ্ছা, এরপর এখানে দেখা যাচ্ছে টেমপ্লেট পার্টস। তো আমরা আপনাদেরকে একটু আগে বলছিলাম যে এর ভেতরে ল্যাঙ্গুয়েজ বলে একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের ভেতরে এইরকম কিছু ফাইল থাকবে, এইরকম। সেই ফাইলে কিছু জিনিস আমরা লিখে দিব। সেই জিনিসগুলো আমাদের থিমের ভেতরে সুন্দর করে ট্রান্সলেটেবল হয়ে যাবে। তো দেখুন এই জায়গায় বলা আছে এই যে 404 পেজে এখানে হচ্ছে আমাদের কতগুলো 404 পেজে আমাদের এই যে একটা ইংলিশ বাক্য আছে, আরেকটা আছে, আরেকটা আছে। তো 404 আর এখানে আরেকটা আছে। তাহলে 404 এ ৩ টা সেন্টেন্স আছে বা ৩ টা টেক্সট আছে। সেই ৩ টা টেক্সটের পরিবর্তে আমরা যদি এখানে কোনো ল্যাঙ্গুয়েজের কাজ করতে চাই, মনে করুন যে এটার পরিবর্তে বাংলা আমরা এখানে দিব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বাংলা এড করে দিব যে কেউ যদি আমাদের ওয়ার্ডপ্রেসে ইংরেজি ল্যাঙ্গুয়েজের পরিবর্তে যদি কেউ বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, তো সেক্ষেত্রে এইটার পরিবর্তে আমরা যে বাংলাটা এখানে এড করে দিব সেই বাংলাটা শো করবে। তো এরকম করে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের সাপোর্ট কিন্তু দিয়ে দেওয়া যায়। তো সেইটার জন্য আমাদের এই ফাইলটা একটু সুন্দর করে স্টাডি করতে হবে। এখানে আমরা কিভাবে আমাদের নির্দিষ্ট টেক্সট এড করব সেটা নিয়ে লেখাপড়া করতে হবে। আর সর্বোপরি তো এখানে দেখা যাচ্ছে রিডমি আছে। আপনারা রিডমি পড়বেন। দেখবেন যে এগুলো সম্পর্কেও অনেকটা জানবেন। আর এগুলোর সাথে কানেক্ট থাকে হচ্ছে আমাদের যে টেক্সট ডোমেইন আছে সেই টেক্সট ডোমেইন। টেক্সট ডোমেইন ভুল গেলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ? তো এইটা আমাদের বুঝতে হবে সুন্দর করে যে টেক্সট ডোমেইনের সাথে আমাদের এগুলোর একটা সুন্দর মিল থাকবে। ওকে। তো এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। টেমপ্লেট পার্ট। এই টেমপ্লেট পার্টের ভেতরে আমাদের অনেক কিছু আছে। তো এই টেমপ্লেট পার্ট এখানে এইভাবে রাখছে। বাট আমরা কিভাবে রাখছিলাম? আমরা কিভাবে নামকরণ করছিলাম? সেটা একটু বুঝতে হবে। ছোট, ছোট যে অংশগুলো আমরা আলাদা করার চিন্তা করছি যে এই জিনিসগুলোকে সুন্দর করে আলাদা করে ছোট, ছোট করে আমাদের কোডগুলোকে ভাগ করতে হবে। তো সেই জিনিসটার জন্য এখানে হচ্ছে ওরা একটা নাম দিয়েছে টেমপ্লেট পার্টস। তো এই টেমপ্লেট পার্টস কেন নাম দিয়েছে? কারণ হচ্ছে ওইখানে দেখবেন যে আমরা যে একটা ফাংশন লিখছি গেট টেমপ্লেট পার্টস, তো ওই ফাংশনের কারণেই এখানে একটা রিলেটেবল বা হচ্ছে ওইটার সাথে
কিছুটা নামে মিলকরণ থাকবে। এরকম করে একটা ফাংশন বা ফোল্ডার নেম এখানে তারা রাখছে। include বলে একটা ফোল্ডার রাখছে, তার ভেতরে তারা কিছু জিনিস রাখছে। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট বা জেএস এর জন্য একটা ফোল্ডার রাখছে, সেখানে তারা কিছু একটা জিনিস রাখছে। তো এই তো। তো এইরকম করে আন্ডারস্কোর বলে একটা কুইক স্টার্ট প্যাক আছে। এই কুইক স্টার্ট প্যাকটা আপনারা হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের যে ফ্রি সময় আছে, সেই ফ্রি সময় আপনারা অল্প, অল্প করে এটা স্টাডি করবেন। একেবারে না বুঝলে চ্যাটজিপিটির কাছে বা যেকোনো ধরনের এআই এর কাছে আপনারা দিবেন। দিয়ে তাদের কাছ থেকে একটু জেনারেট করে স্টাডি করার চেষ্টা করবেন। তবে কোনো একটা এআই রিলেটেড ওয়েবসাইট থেকে কোনো কিছু নেওয়ার আগে ইংরেজিটা একবার একটু আপনারা রিডিং দিয়ে পড়বেন। ইংরেজিটা অবশ্যই পড়তে হবে। পড়লে ওইটা হচ্ছে আপনাদের মাথার ভেতরে আস্তে, 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 আস্তে ওইটা কিন্তু অ্যাডজাস্টেবল হওয়া শুরু করবে। তখন আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইংলিশ পড়তে কিন্তু আর খারাপ লাগবে না। কিন্তু ১ম থেকেই যদি আমরা ওইটাকে একেবারে টাচ না করি, তাহলে আমাদের জন্য আল্টিমেটলি ইংরেজির যে একটা ডেভেলপমেন্ট সেটা আসবে না ইনশাল্লাহ। এই তো। তো যাই হোক, আমরা অনেক কিছু আজকে শুনলাম। আমরা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা করলাম। তো আমাদের সব ধরনের আলোচনা দরকার। থিওরিটিক্যাল আলোচনা দরকার, আবার কোডিং দেখা দরকার। সবকিছু মিলিয়ে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য ভালো হবে এই আর কি। ঠিক আছে, তো আমরা আজকে এখানে রাখছি। আমরা এখন প্রশ্ন পর্ব শুরু করছি আর কি। তো কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, করতে পারেন।